শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচিতে কুড়িগ্রামে এক পথসভায় অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। দেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই অভ্যুত্থান নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করার কথাও বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরের খামার মোড় থেকে সকাল ১১টায় শুরু হয় এনসিপির দ্বিতীয় দিনের জুলাই পদযাত্রা। কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর রওনা হয় কুড়িগ্রামের উদ্দেশ্যে। কুড়িগ্রামে পৌঁছানোর পর রাজারহাটে পথসভায় অংশ নেন এনসিপি নেতারা। পথে পথে তাদের স্বাগত জানায় স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গঠনের একটি ধাপ পূর্ণ হয়েছে। দ্বিতীয় ধাপ পূরণের জন্য আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে। আমরা লড়াই করেছিলাম একটা নতুন বাংলাদেশের জন্য। ফ্যাসিবাদের সরকারি পতনের মধ্য দিয়ে আমরা আমাদের একটি ধাপ, বিজয়ের একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপ পূরণ করতে হলে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে হবে। ৩ তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করব। এরপর দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ তৈরি হতে দেওয়া যাবে না। যদি আবার কখনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে। আমাদের কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। কোনো দুর্নীতিবাজ আর প্রশ্রয় দেওয়া যাবে না। পথসভা শেষে ত্রিমোহনী হয়ে ঘোষপাড়া যায় এনসিপির পদযাত্রা। সমাবেশ শেষে বিভিন্ন উপজেলা ঘুরে লালমনিরহাটে পৌঁছাবে এনসিপির গাড়িবহর। সেখানে শহরের মিশন মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় কর্মসূচি পালন করবে এনসিপি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লালমনিরহাটে এনসিপির পদযাত্রার খবরাখবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, পদযাত্রাটি এখন লালমনিরহাটে পৌঁছেছে কিনা, সেখানে কি কি কর্মসূচি রয়েছে আজ? লোপা, এইমাত্র কিন্তু এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম সহ সার্জিস আলম, হাসনাত সহ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে লালমনিরহাটে আসলেন। তারা কিন্তু এই মাঠে লালমনিরহাট রেলওয়ে এভিয়েশন ইনস্টিটিউট মাঠে তারা আসছেন। তারা কিন্তু এখন এখান থেকেই তারা তাদের যে পদযাত্রা করবেন। এখানে লোকজন জমায়েত হচ্ছেন। কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে পদযাত্রা যেটি শুরু হবে। পদযাত্রাটি লালমনিরহাটের আর বিভিন্ন শহর প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণ করার পরে লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে তারা একটি পথসভা করবে। পথসভার পরেই কিন্তু তাদের লালমনিরহাটের কর্মসূচি শেষ হবে। এরপরে তারা, যতটুকু জানতে পেরেছি যে তারা এরপরেই নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিবেন। আর তবে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসায় কিন্তু এখানে বেশ লোকজনের ভিড় পড়েছে। তারা কিন্তু এখানে এই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লোকজন কিন্তু এই পদযাত্রা এখন শুরু হয়ে গেল। এই পদযাত্রা শহরের মোড় সড়কগুলো প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণ করার পরেই কিন্তু লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে এখানে পথসভা অনুষ্ঠিত হবে। সেই পথসভার মাধ্যমে কিন্তু লালমনিরহাটের তাদের কর্মসূচি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। আর এদিকে এখান থেকে আমরা আর জানতে পেরেছি যে এখান থেকেই তারা নীলফামারীর উদ্দেশ্যে আর রওনা করবেন। আসলে এই এনসিপির এই নাহিদ ইসলাম আহ্বায়ক, তারপর সার্জিস আলম, আবু হাসনাত সহ যারা এসেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে এসেছেন। আমরা জানতে পেরেছি যে অনেকে এসেছেন। আপনি আর দেখতে
নেতৃবৃন্দ রয়েছেন এখানে, হ্যাঁ নেতৃবৃন্দ রয়েছেন, আপনি আর দেখতে পাচ্ছেন এই নেতা নেত্রীরা এসেছেন। তারা মূলত এই পথসভায় তারা বক্তব্য রাখবেন, আর এই পথসভায় বক্তব্যকে লালমনিরহাটের কর্মসূচি আর শেষ করবেন বলে আর আমরা জানতে পেরেছি। লোপা আনিস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পটিয়া থানার ওসির অপসারণ দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ, থানা ঘেরাও এবং বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে ওসি অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ তাদের। তাকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা বিক্ষোভকারীদের। মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, পরীক্ষার্থী, কর্মজীবী সহ এই পথে চলাচলকারীরা। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে এভাবেই সড়ক অবরোধ ও বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। আন্দোলনকারীদের দাবি, মঙ্গলবার রাতে পটিয়ায় আটক এক ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেফতার দেখাতে অস্বীকৃতি জানালে প্রতিবাদ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ 2 দফা হামলা ও লাঠিচার্জ করলে অন্তত 10-12 জন আহত হয়। কয়েকজন এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি। থানায় নিয়ে যাওয়ার সাথে সাথে ওসি ডাইরেক্টলি আমাদের গালিগালাজ করতেছে। গালিগালাজ করার পর বলতেছে কি সব লাঠিচার্জ কর। লাঠিচার্জ করার সাথে সাথে ওসির বডিগার্ড আহসান হাবিব এবং ওসির আরেকজন ড্রাইভার ছিল, ওরা নিয়ে আসছিল। তারপর কিছু রড টট নিয়ে আসছিল। এগুলো দিয়ে ফার্স্ট টাইমে 9:30 এলোপাতারি ভাবে আমাদেরকে মারছে। মহাসড়ক অবরোধের পাশাপাশি পটিয়া থানা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভকারীরা। ছাত্র জনতার উপর হামলার অভিযোগে পটিয়া থানার ওসি আবু জায়েদ নাজমুন নূরকে অপসারণ ও জড়িত অন্যান্য পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। রাঙ্গামাটি উপজেলার একজন ছাত্রলীগ নেতাকে যখন থানায় সোপর্দ করা হয়, সহসভাপতি দীপঙ্কর নাম, তখন পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। যখন অস্বীকৃতি জানায় তখন আমাদের যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছিল, ছাত্র দলের ছিল, শিবিরের ছিল এবং গণ অধিকার পরিষদেরও ছিল, তাদের থেকে 8-10 জনকে গ্রেপ্তার করা হয়। গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের জুলাই অভ্যুত্থানের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। যার নেতৃত্বে হামলা সংগঠিত হয়েছে সেই ওসিকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে। পুলিশ কর্মকর্তাদের দাবি, রাতে থানায় ঢুকে মব সৃষ্টি করার চেষ্টা হয়েছে। তদন্তে ছাত্রদের উপর হামলার অভিযোগ প্রমাণ হলে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এই কর্মকর্তা। যে সমস্ত কারণে ওসি যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেই সমস্ত ব্যবস্থা যৌক্তিক কিনা সেইটা হচ্ছে আলোচনার বিষয়। পুলিশের মধ্যে ব্যাপকতা বেশি ছিল কিনা এগুলো চিন্তা করে দেখা হবে, অসুবিধা কিছু নেই। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস অংশ অবরোধের কারণে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, পরীক্ষার্থী ও কর্মজীবী মানুষ। আমি আজকে যাব মেডিকেলে আমার ওয়াইফকে নিয়ে। এখানে দেখতেছি আন্দোলন চলতেছে, রুট ব্লক করে রাখছে, মানে আমাদের অনেক কষ্ট হচ্ছে। সমর্থন করতেছে না আজকে আমাদের অবস্থা খারাপ, কারণ আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। পরীক্ষা দিচ্ছি, আমরা যাবো গাছবাড়িয়া। এটা সবাইকে অনেক বেশি ক্লান্তিতে ফেলতেছে, সবাই অনেক বেশি বিভ্রান্তিতে পড়তেছে না, সো এটা উচিত না। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দলের নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমনটাই বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় ফ্যাসিস্টদের পতন হয়েছে। জনগণের স্বার্থে ও গণতন্ত্রকে মজবুত করতে বড় দল হিসেবে বিএনপি অনেক কিছু ছাড় দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 23 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। অংশ নিয়েছেন জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। সকালে ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো সাজা ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননা মামলায় দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রীকে 6 মাস এবং গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয় আজ।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে আর জনসম্মুখে না এলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন সময়ে। তেমনি একটি রেকর্ডিংয়ে বলতে শোনা যায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। হুমকি দিতে শোনা যায় মামলার বাদী, সাক্ষী ও বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্টদের। এমন বক্তব্যের জেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করেন চিফ প্রসিকিউটর। সেখানে অভিযুক্ত করা হয় শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে। পরে আইন অনুযায়ী ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞাপন ও আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ শেষে তাদের অনুপস্থিতিতেই বুধবার এই মামলার শুনানি হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে শেখ হাসিনাকে 6 মাস ও শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, এমন বক্তব্যের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা বাদী ও মামলার সাক্ষীদের। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা সহ মামলা সংশ্লিষ্টদের, যা ট্রাইব্যুনালের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। বক্তব্যের ফরেনসিক রিপোর্টও জমা দেওয়া হয় আদালতে, যার মাধ্যমে প্রমাণ হয় বক্তব্যটি শেখ হাসিনার। তদন্ত কর্মকর্তা জানান, মামলার আসামি শাকিল আকন্দ বুলবুলের স্ত্রীর সাথে কথা বলে বক্তব্যের সত্যতা পেয়েছেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী, বাদী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন, থ্রেটেন করেছেন। পরে শেখ হাসিনার পক্ষের আইনজীবী বক্তব্য তুলে ধরেন, বলেন এমন অভিযোগ সঠিক নয়। আইনি মতামত দেন অ্যামিকাস কিউরিও। রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। লার্নেড জাজশিপ আমাদের বক্তব্য শুনেছেন, শুনে একটি জাজমেন্ট দিয়েছেন। একই দিন ট্রাইব্যুনাল 2-এ অনুষ্ঠিত হয় আশুলিয়ায় 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার মামলার অভিযোগ আমলে নেওয়ার শুনানি। এ সময় আদালতে নৃশংস সেই ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন। ট্রাইব্যুনালকে জানান, পোড়ানোর সময়ও একজন জীবিত ছিল, কিন্তু তাকে হাসপাতালে না নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে লাশ পুড়িয়ে দেওয়াটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2 এ ধারা মতে অন্যান্য অমানবিক আচরণের অপরাধ। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে 13 জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ভুয়া তথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশনকারী গণমাধ্যমকে সহায়তা করার জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ অফিস প্রধান সুশান ভাইজ এবং ফ্রিডম অব এক্সপ্রেশন ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক শাখার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদি বেঞ্চেলা। তাদেরকে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রধান সমস্যা হচ্ছে ভুয়া মিথ্যা খবর। এর একটি অংশ ছড়াচ্ছে দেশের বাইরের কিছু লোক। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি প্রথাগত সংবাদ মাধ্যম ও অনেক সময় ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক আজকের মতো শেষ হয়েছে। সংসদীয় এলাকায় সীমানা নির্ধারণে আগামী নির্বাচনে ইসির অধীনে কমিটি গঠন এবং দীর্ঘমেয়াদী একটি স্বতন্ত্র কমিটি গঠনে ঐকমত্য পোষণ করেছে রাজনৈতিক দলগুলো। বেলা 11টার দিকে জুলাই শহীদের শ্রদ্ধা জানিয়ে দ্বিতীয় পর্যায়ের 8ম দিনের সংলাপ আলোচনার শুরুতে কমিশনের প্রস্তাবে বিএনপির আপত্তি থাকলেও পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে দলটি। এর আগে সংলাপের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণঅভ্যুত্থান সাফল্য থেমে গেলে হবে না। বিভিন্নভাবে দলীয় ও জোটগতভাবে কমিশনের সাথে যোগাযোগ হচ্ছে। এক জায়গায় পৌঁছাতে পারবেন বলে আশাবাদ জানান তিনি। বলেন, সকলের আন্তরিকতা থাকলে জুলাইয়ের মাঝামাঝি ঐক্যমত্যে পৌঁছানো যাবে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা অংশ নিয়েছেন। নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়েও আলোচনা করবে দলগুলো। এখানে স্বচ্ছতার জন্য একটু পরিবর্তন আসছে, যে একটা স্পেশালাইজড কমিটি হবে, সেই কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। সীমানা পুনর্নির্ধারণ করার জন্য প্রয়োজন বোধে এ ব্যাপারে দক্ষ, যোগ্য, পেশাদার ব্যক্তিবর্গকে আপনারা এর সাথে যুক্ত করতে পারেন। বাউন্ডারি কমিশন আলাদা করে দেওয়া, যেমনটা ভারত সহ বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা। কখনো কখনো আমরা অগ্রসর হই, কখনো কখনো আমরা
যতটা অগ্রসর হতে চাই ততটা না পারায় খানিকটা হতাশ হই, কিন্তু তারপরেও জুলাই মাসের এই 2 তারিখে দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবার জাতীয় নির্বাচনে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে চাইল নাগরিক ঐক্য। দলটি বলছে আওয়ামী লীগ সরকারের আমল থেকেই প্রতীকটি চেয়ে আসছে তারা। একই সাথে 17 জুন তারা প্রতীক পরিবর্তনের আবেদন জানায়। দুপুরে নির্বাচন কমিশনের সিএসসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। বলেন, দলীয় প্রতীক কেতলি দেয়া হলেও পছন্দের ক্রম অনুসারে দলটি শাপলা দোয়েল চেয়েছিল। তবে আরেকটি দল 22 জুন নিবন্ধনের জন্য আবেদন করে। অনেকেই ধারণা করছে দলটির জন্য শাপলা প্রতীক বরাদ্দ হয়েই গেছে। তবে কমিশন জানিয়েছে শাপলা প্রতীকটি এখনও গেজেটভুক্তই হয়নি। প্রতীক হিসেবে কোনো দলকে বরাদ্দও দেওয়া হয়নি। নিজেদের শাপলার প্রতীকের যৌক্তিক দাবিদার উল্লেখ করে সাকিব আনোয়ার আশা প্রকাশ করেন শাপলা গেজেটভুক্ত হলে দলীয় প্রতীকটি তারাই পাবেন। একটা দল তারাও 22 জুন তারা দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং তারাও তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। যদি নতুন গেজেটভুক্ত হয় শাপলা কিংবা দ্বিতীয় আমাদের পছন্দ অনুযায়ী দোয়েল, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু 17 তারিখে আবেদন করেছি এবং তার পরবর্তী সময়ে একই মার্কার নিয়ে আবেদন হলেও আমরা আসলে সেটা প্রাপ্য এবং সেটা যেন ব্যত্যয় না ঘটে। নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বিগত সরকার নির্বাচনের জন্য ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের 3000 কোটি টাকা বেশি নষ্ট করার অভিযোগ অনুসন্ধানে নেমে এই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করল কমিশন। এদিকে ঋণের নামে প্রায় 270 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সময় 3825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন। মেশিনগুলোর মেয়াদকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ যন্ত্র। ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে গেল জানুয়ারিতে অভিযানের নামে দুর্নীতি দমন কমিশন। অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর দেখতে পায় তারা। হদিস নেই অন্তত 1600 ইভিএম এর। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন কারিগরি শাখার 3 কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদে ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ইভিএম কিনতে যে অর্থ খরচ করা হয়েছিল সেই টাকায় আরো ভালো মানের যন্ত্র কেনা সম্ভব ছিল। এটি আসলে একটি বড় মেশিন, এটি ঠিক আছে, টেকনোলজি ভেরিফাই করতে পারতো, ইট ইজ এ গুড একটা সাইট ছিল, বাট আরো স্মার্ট করা যেত। অভিযোগের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এগুলি আমাদের অনুসন্ধান তদন্তকারী কর্মকর্তার রুটিন ওয়ার্ক। এদিকে ঋণের নামে প্রায় 270 কোটি টাকার বেশি আত্মসাৎ এবং 90 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে সংস্থাটি। মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় এটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের আবেদনে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার ভাই শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরে 15 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করবে জাপান ও জাতিসংঘ। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশনের নামে $48 লাখ সহায়তা চুক্তি করেছে জাপান। নির্বাচন ভবনে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এ সময় স্টেফান লিলার আশা প্রকাশ করেন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে। আর জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে তার দেশ। এর আগে ইসি সচিব জানান, এনআইডি সংক্রান্ত অভিযোগ দ্রুত সমাধানের চেষ্টা করছে কমিশন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 9 লাখেরও বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি। আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে এবং আমাদের গড়ে আমরা পেতাম 1 লক্ষর উপরে
আবেদন, সেটা গ্রাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে 80,000-এর কাছাকাছি। তার মানে 20,000 এই 6 মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্রাজুয়ালি আমার ধারণা আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না, কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়াবে যে সেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা স্যাটিসফ্যাক্টরি। অভ্যুত্থানের আন্দোলনকারী সোহেল রানা হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। মোহাম্মদপুর থানার এই মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিকেও গ্রেফতার দেখানো হয়। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক সিনিয়র তথ্য সচিব এনএম জিয়াউল আলম সহ 4 জনকে গ্রেফতারের আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলার এজাহার নামীয় আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, সুনির্দিষ্ট কারণ ছাড়াই মামলার আসামি করা হচ্ছে অভিযুক্তদের। গেল 5 আগস্ট মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়ে ছাত্র জনতার সাথে বিক্ষোভ মিছিলে যোগ দেন সোহেল রানা। এ সময় এলোপাতাড়ি গুলিতে আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন সোহেল রানা। এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি। রাজধানীর বিভিন্ন থানা হত্যা মামলায় ও হত্যা চেষ্টা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, ডক্টর দীপু মনি, জিয়াউল আলম সহ রাজধানীর বিভিন্ন থানা হত্যা মামলায় ও হত্যা চেষ্টা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, ডক্টর দীপু মনি, জিয়াউল আলম সহ টোটাল সর্বমোট 7 জনকে সুনির্দেশ দেখানো হয়। ওনাদেরকে বিজ্ঞ আদালত সুনির্দেশ দেখে জেল হাজতে প্রেরণ করে। এই ছবিতে দেখা গেছে এরকম আইনসব তথ্যপত্র দিতে পারে নাই। সুতরাং মহামান্য হাইকোর্টের উচ্চ আদালতে আছে, নির্দিষ্ট উপাদান ছাড়া, নির্দিষ্ট কারণ ছাড়া কোনো আসামিদেরকে সুনির্দেশ দেখানো যাবে না। কুমিল্লার মুরাদনগরের মতো ঘটনা দেশে যাতে আর না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এমন ঘটনাগুলোয় আসামিদের দ্রুতই গ্রেফতার করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। জানান, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। তবে অস্ত্রের ম্যাগাজিন বহন ঘটনাটি ভুলবশত হয়েছিল বলেও আবারও জানান তিনি। চালের যথেষ্ট উৎপাদন থাকলেও চালের দাম বেশি বলে জানান উপদেষ্টা। বলেন, কিছু মানুষ নিজেদের লাভের জন্য এমন কাজ করছে যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটা করতে প্রতিরোধের ব্যবস্থা দেখতে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনিনি, সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। এইটা তো আমি গতকালকে বলছি এটা একটা ভুল হয়েছে। আপনার সামনে রাজস্ব বোর্ড বিভক্তি ইস্যুর জটিলতায় ঋণের কিস্তি ছাড়ের বৈঠকে বসতে চায়নি আইএমএফ। এমনকি এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে নেয়নি। শেষ পর্যন্ত অর্থ উপদেষ্টাকে ব্যাখ্যা দিতে হয়েছে। এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমান। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে তার বক্তব্যে। প্রযুক্তিটার ব্যাপারে সে হাতুড়ি বাটাল দিয়ে তৈরি সেই প্রযুক্তি দিয়ে চলে গেছে, সেটা দিয়ে আমি ভালো কোয়ালিটি ইস্যু করতে পারবো না। অর্থ উপদেষ্টা জানান, এনবিআর বিভক্তি ইস্যুর জটিলতায় ঋণের কিস্তি ছাড়ের বৈঠকে বসতে চায়নি আইএমএফ। এমনকি এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে নেয়নি। ব্যাখ্যা দিতে হয়েছে অর্থ উপদেষ্টাকে। এনবিআর ব্যাপারে আপনারা জানেন, এই রিপোর্টিং এ আমাদের অনেক ঝামেলা হয়েছে। আইএমএফ এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং এ তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্স নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমার কমিটি আই হ্যাভ টু রাইট এ লেটার। দেখেন এটা কিরকম একটা ড্যামেজ হয়ে গেছে। অর্থ উপদেষ্টা জানান, ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে। আটকে পড়া অর্থ ফেরত পাবেন গ্রাহকরা। বলেন, প্রযুক্তির মাধ্যমে এসএমই খাতের আধুনিকায়ন প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। সাংবাদিকদেরকে ইতিবাচক সংবাদ পরিবেশনের আহ্বান তার। পলিটিক্যাল রিফর্ম সেটা আমার ইচ্ছে না। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে করবো। মেজর এটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটু সময় লাগবে। আমরা পজিটিভ রিপোর্টটা করলে একটু সুবিধা হয়, নেগেটিভ রিপোর্ট করলে একটু ঝামেলাই।
সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের রায়ে 10টি ক্যাটাগরিতে মোট 20 জন সাংবাদিক এবছর পুরস্কার পেলেন। 10 থেকে 12 বছর হবার পরে এই গাছের সঙ্গে তার কাটা বিদ্ধ করা হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিনিয়োগ, অর্থায়ন সংকট ও সম্ভাবনা নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন। তারই স্বীকৃতি স্বরূপ এবছর এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমান। পুরস্কার ভালো কাজের প্রেরণা যোগায় বলছেন বিজয়ীরা। যমুনা টেলিভিশন শুরু থেকেই যেটি করে আসছে যে সাধারণ মানুষের কথা বলে এবং সাধারণ মানুষ বা সাধারণ উদ্যোক্তা বা বাংলাদেশের অর্থনীতির যে প্রান্তিক পর্যায়ে রয়েছে সেখানকার মানুষদের কথা তুলে আনে এবং তার যে সংকট সেই সংকটগুলো সুরাহার জন্য কিন্তু সরকারের সামনে যে সহায়তা চাওয়ার সেটি কিন্তু চেয়ে থাকে। আমি অবাক হয়েছি যে আসলে এত গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ডে আমি আসলে নির্বাচিত হয়েছি এতগুলো কম্পিটিশনের মধ্যে। তো এটা আসলে খুবই ভালো লাগার মতো একটা বিষয়, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং কাজের স্বীকৃতি যদি পাওয়া যায় তাহলে সেটা কাজকে আরও দ্বিগুণ, কাজের গতি আরও দ্বিগুণ বেড়ে যায়। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমি মনে করি রিপোর্টারও আরও ভালো ভালো ইতিবাচক রিপোর্ট খুঁজে বের করবে এবং এটা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আশা করি ভালো ভূমিকা রাখবে। জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান বৃদ্ধিতে কাজ করবে এসএমই ফাউন্ডেশন, জানায় ফাউন্ডেশনের চেয়ারপারসন। আমাদের ওই এন্ডাওমেন্ট ফান্ডটা যদি বাড়ানো যায় এবং আমাদের রিভলভিং ফান্ডটা যদি বাড়ানো যায় তাহলে আমরা আরো বেশি উদ্যোক্তার কাছে পৌঁছতে পারবো। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। সব খবরের আয়োজনে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। 82টি বিমা কোম্পানির মধ্যে 32টি মারাত্মক ঝুঁকিতে, বাকি অর্ধেকের অবস্থাও খুব একটা ভালো নয়। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম। তিনি বলেন, দুর্বল কোম্পানি একীভূতকরণ এবং অবসায়নের জন্য বিমা রেগুলেশন অ্যাক্ট করা হচ্ছে। আইডিআরএ চেয়ারম্যান আরও বলেন, সময়মতো বিমা দাবি পরিশোধ না করায় আস্থাহীনতা তৈরি হয়েছে। গ্রাহক হয়রানি এবং সময় মতো দাবি পরিশোধ না করা সহ নানা অভিযোগ রয়েছে বিমা কোম্পানির বিরুদ্ধে, যে কারণে এ খাতের প্রতি আস্থা হারিয়েছেন সাধারণ গ্রাহকরা। দুপুরে সংবাদ সম্মেলনে আইডিআরএ চেয়ারম্যান বলেন, বিমা কোম্পানির প্রায় অর্ধেক দাবি অপরিশোধিত। কোম্পানিগুলো দাবি পরিশোধ না করায় 25,000 অভিযোগ জমা পড়েছে নিয়ন্ত্রক সংস্থায়। পেনিট্রেশন দেখি আমাদের জিডিপির আকার অনুসারে, এখানেই আমরা আমাদের আস্থার সংকটটা তীব্রভাবে ফুটে উঠছে। 2010 সনে যেখানে 0.94% ছিল, সেটা 23 সনে 0.41% পৌঁছে গেছে। জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে আস্থা বাড়বে না, এবং আস্থা না বাড়লে পেনিট্রেশন বাড়বে না। চেয়ারম্যান বলেন, 82টি বিমা কোম্পানির মধ্যে 32টি মারাত্মক ঝুঁকিতে। এসব কোম্পানির প্রকৃত অবস্থা জানতে বিশেষ নিরীক্ষার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। দুর্বল কোম্পানি একীভূতকরণে বিমা রেগুলেশন অ্যাক্ট করার কথাও জানিয়েছেন তিনি। এখানে অবসায়নের স্কোপ রয়েছে, মার্জারেরও স্কোপ রয়েছে, এটার মালিকানা হস্তান্তরের স্কোপ রয়েছে, এবং ব্রিজ কোম্পানি মাধ্যমে এটা তৃতীয় কোম্পানির কাছে হস্তান্তর করার স্কোপ রয়েছে। মানে এখানে বহুবিধ ব্যবস্থা রাখা হয়েছে। চেয়ারম্যান বলেন, বিমা খাতের উন্নয়নে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নিবন্ধন ফি বাড়ানোর কথাও জানান তিনি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য জাফর আলমের আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এই আদেশ দেন। আদালতের এপিপি গোলাম সরোয়ার জানান, 14 দিনের রিমান্ড শেষে আজ আদালতের হাজির করা হয় জাফর আলমকে। এ সময় পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালতে জাফরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগেও পেকুয়া থানায় 2টি মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। পরে 7 দিনের রিমান্ডের জন্য জাফর আলমকে আদালত থেকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়।
যুদ্ধবিরতি আলোচনার মাঝেও গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। 24 ঘণ্টায় আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে 105 ফিলিস্তিনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তথ্যটি। এদের মধ্যে 16 জনই দক্ষিণাঞ্চলের একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের অতর্কিতে গুলিবর্ষণে নিহত হন। মে মাসের শেষ থেকে এ পর্যন্ত গাজার খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়েই প্রাণ গেছে কমপক্ষে 600 ফিলিস্তিনের। এদিকে গাজা সিটিতে পুনরায় তাণ্ডব চালানো শুরু করেছে আইডিএফ। অঞ্চলটিতে কোয়াডকপ্টার হামলায় অন্তত 5 জন মারা গেছেন। এছাড়াও দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও আল মাওয়াসিতে আবাসিক বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় 12 মৃত্যুর খবর পাওয়া গেছে। গত 24 ঘণ্টায় উপত্যকায় 140 বারেরও বেশি হামলা করেছে ইসরায়েল। চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে 56,000। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA এর সাথে ইরানের সম্পর্ক স্থগিতের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি ও মেহের নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করে। এর আগে 25 জুন আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সম্পর্ক স্থগিতের বিষয়ে বিল পাশ করে দেশটির পার্লামেন্ট মজলিস। নতুন পাশকৃত বিল অনুযায়ী সংস্থাটির কোনো পরিদর্শক অনুমতি ছাড়া ইরানে প্রবেশ করতে পারবে না। বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত IAEA এর সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত রাখবে তেহরান। সব খবরের আয়োজনে আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজের 22 ঘণ্টা পর 2 শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে ময়মনসিংহে। চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ময়মনসিংহের বামনখালী গ্রামের মহারখা ঘাট এলাকায় ভাসতে দেখা যায় তাদের মরদেহ। নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার আবির ও জুবায়েদ। মঙ্গলবার দত্তরবাজার এলাকায় 3 শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হন। সে সময় চর আলগি গ্রামের শাপলা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা গেলেও পাওয়া যায়নি আবিদ ও জুবায়েদকে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ অংশ নেয় স্থানীয়রা। পটুয়াখালীর বাউফলে কালাইয়া লঞ্চঘাটের দখলকে কেন্দ্র করে যুবলীগ ও যুবদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বিকেলে সন্ধ্যায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সেনাবাহিনীর সহযোগিতা চায় স্থানীয় প্রশাসন। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন সেনাবাহিনী। স্থানীয়রা জানায়, উপজেলা যুবলীগ নেতা জামির এই ঘাটের ইজারাদার ছিলেন। বর্তমানে ঘাটের ইজারা পেয়েছেন ইউনিয়ন যুবদল নেতা তামিম শরীফ। অভিযোগ উঠেছে, জামিরের ভাই তার দলবল নিয়ে লঞ্চের স্টাফদের কাছে টাকা দাবি করে। তামিমের লোকজন বাধা দিলে এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। শহরাঞ্চলে নিম্ন আয়ের মানুষের স্যানিটারি টয়লেট ব্যবহার 10 থেকে বেড়ে 69% হয়েছে। পাশাপাশি নিরাপদ পানির প্রাপ্যতা এবং মাতৃস্বাস্থ্য সেবা সহ আরও কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সকালে ব্র্যাক আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুরে, মিরপুর এবং নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় 5 বছর মেয়াদী স্বাস্থ্য ও ওয়াশ সেবার জন্য সমন্বিত পুনর্বাসন কর্মসূচি শেষে এমন তথ্য উত্থাপন করা হয়। এই প্রকল্পের আওতায় একই এলাকাগুলোতে নিরাপদ পানি ব্যবহার 51% থেকে বেড়ে 80% উন্নীত হয়েছে বলে জানানো হয়। নারীদের মধ্যে স্যানিটারি প্যাড ব্যবহারের হার 53% থেকে বেড়ে হয়েছে 90% পর্যন্ত উন্নীত হবার তথ্যও জানানো হয় কর্মশালায়। ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে মৌলিক সেবা সংকটে থাকা এলাকাগুলোতে বসবাসকারী মানুষ উন্নত জীবন পাবে বলেও আশা প্রকাশ করা হয়। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।